এক সময় একটা গ্রাম ছিল। গ্রামটার নাম কসাইপুর। এই গ্রামে মাংসের হাট বসতো, তাই গ্রামটার নাম হয় কসাইপুর। কসাইপুরে থাকতো দুটো কসাই, একজন সৎ কসাই আর একজন অসৎ কসাই। একজন খুব ভালো ছিল আর একজন মানুষ ঠকাতো। এই দুজনের হাত ধরেই কসাইপুরে শুরু হয় ভালো আর খারাপের গল্প। ভাই, আজ ঘরে মেহমান আসছে, ভালো করে আধা কেজি মাংস দেন। ওজনটা ঠিক কইরেন, যেন সবাই তৃপ্তি করে খেতে পারে। চিন্তা কইরেন না ভাই, ওজন একটুও কম হবে না। মেহমান আল্লাহর রহমত, আমি ঠকাই কেমনে? সৎ কসাই কখনো গ্রাহকের সাথে খারাপ ব্যবহার করত না। সে সর্বদা ভদ্র এবং নম্র। যে কেউ তার দোকানে আসে, সে হাসি মুখে অভ্যর্থনা দিত, সঠিক ওজন দেয়, অথচ কখনো মানুষকে ঠকাতো না। কসাইপুরের মানুষ তাকে খুব বিশ্বাস করত। যেখানে অসৎ কসাই শুধু নিজের লাভ ভাবত, সৎ কসাই ছিল সেই আলো যার কাছে সবাই শান্তি ও নিরাপত্তা পেত। আরে এভাবে তো আর চলতেছে না। সব মানুষ শফিক কসাইয়ের কাছেই যাচ্ছে, আমার দোকানে কেউই আসতেছে না। আমি যে এখন কি করি? গফুর কসাই, আজকে একটু ভালো মাংস দেন। আমাকে 1 কেজি গরুর মাংস লাগবে। ভাই, 1 কেজির দাম কত বলবেন? আজ সারা দিনে 1 কেজি মাংসও বিক্রি হয়নি। এই লোকটা হাতছাড়া করা যাবে না। ওজনটা একটু কম দিলে কে বুঝবে? দামটাও একটু বেশি বলি, আজকের ক্ষতিটা তো তুলতেই হবে। ভাই, আজকে মাংসের দাম একটু বেশি। 1 কেজি 1000 টাকা, টাটকা মাল, তাই দামটা এমন। কি বলেন ভাই, গরুর মাংসের দাম এত বাড়ালেন কবে থেকে? এত দামে তো মানুষ কিনতেই পারবে না। শফিক কসাই তো 500 টাকা কেজি দিচ্ছে। আপনি যদি একটু কমান, আমি নিয়মিত আপনার কাছ থেকেই নিতাম, না হলে তো ওর কাছেই যেতে হবে। মনে হয় বাড়াবাড়িটা একটু বেশি হয়ে গেছে। দামটা সত্যি একটু বেশি বলে ফেলেছি। তবে যাই হোক, আমি ঠিকই বুঝতে পারছি ওই শফিক কসাইটা আমার পিছনে লেগেছে। যেদিন থেকে কম দামে দিচ্ছে, সেদিন থেকেই আমার ব্যবসাটা লাটে উঠছে। বুঝেছি, ওই শফিককে ব্যবস্থা করতে হবে। শোনো বউ, ওই শফিক কসাইকে নিয়ে কিছু একটা করতেই হবে। দেখছো না, মানুষ এখন ওর দোকানেই ভিড় করছে। ও ভালো ব্যবহার করে, ঠিক ওজন দেয়, তাই সবাই ওকে ভালো বলছে, আর আমাকেই খারাপ ভাবছে। আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক ওর ব্যবসাটা বন্ধ করতে হবে। কিন্তু আমার মাথায় তো কিছুই আসছে না। বুঝছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। সারাদিন বসে শুধু হাহুতাশ করো। যা করার আমাকে করতে হবে। ওই শফিকের দোকানটা না থাকলেই তো তোমার চিন্তা শেষ। রাগে তো মনে হয় ওর দোকানটা জ্বালিয়ে দিই, তারপর দেখি কাস্টমাররা কই যায়। কি বলিস, জ্বালিয়ে দিবি? জ্বালিয়ে দিলে মন্দ হয় না। ওর দোকানটাই তো আমার কপালের কাটা। ওটা না থাকলে সব কাস্টমার আমার কাছেই আসতো। কখনো কখনো মনে হয় একটা আগুনেই সব চিন্তা শেষ। তাহলে ওই কথাই রইল। আজকে রাতেই দেখে শফিক কসাই কত বড় সৎ। সারা দিন আমাদের কাস্টমার টানে, আর আমরা বসে বসে দেখব নাকি? আজকে একটু শিক্ষা না দিলে ও কখনো বুঝবে না কার সাথে লাগছে। কাল সকালে পুরো বাজারে দেখুক মজা। আবার ওইদিকে শফিক কসাইয়ের দোকানে অনেক ভিড়। এমন ভিড় তার দোকানে প্রতিদিন লাগে। এইগুলা দেখে তো গফুর কসাই আর গফুর কসের বউ অনেক হিংসা করে। তারা চায় আগুন জ্বালিয়ে দিতে। আচ্ছা বাচ্চারা, দেখি ওরা কি করে। দোকানের ভিড় যখন একটু কম, তখন শফিক কসাই নিজের মনে যা বলল। একাই আর পারছি না রে। দোকানে এখন এমন ভিড় হয়, কখনো মাংস কাটছি, কখনো ওজন দিচ্ছি। একজন বলে ভাই তাড়াতাড়ি দেন, আরেকজন বলে ওজনটা ঠিক কইরেন। সৎ থাকতে গেলে সব নিজে করতে হয়, কিন্তু এত ভিড় একজনের পক্ষে সামলানো কঠিন। মনে হয় আরও একজন লোক রাখতে হবে, কারণ মানুষ এখানে আসে মাংসের সাথে বিশ্বাস নিতে, আর সেই বিশ্বাস আমি ভাঙতে চাই না। এরপর গফুর কসাই আর তার বউ হাতে আগুন জ্বালানোর হারিকেল নিয়ে চলে গেল শফিক কসাই দোকানে আগুন জ্বালাতে।
আবার এদিকে শফিক কসাইয়ের বাড়িতে আলোচনা চলতেছে তাদের দোকান কিভাবে বড় করা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো তারা হয়তো জানেই না আজকেই তাদের সাধের দোকানটা পুড়িয়ে ফেলানো হবে। বুঝলা বউ, এইবার মনে হয় একটা লোক রাখতে হইব। একলা একলা আর পারতেছি না। সারা দিন দোকানে কখনো মাংস কাটি, কখনো ওজন দেই, কখনো কাস্টমারের কথা শুনি। একজন বলে ভাই তাড়াতাড়ি দেন, আরেকজন বলে ওজনটা ঠিক কইরেন। সব নিজ হাতে করতে গিয়েই হাঁপাইয়া যাই। তবু কি করব বলো? সততার দাম কম হইলেও এইটাই তো আমার পথ। শোনো, শরীরটা তোমার, ভাঙলে সংসারটাই আগে ভাঙবে। লোক রাখলে খরচ বাড়বে ঠিকই, কিন্তু তুমি তো মানুষকে ঠকাও না। তোমার হাতের ওজনেই মানুষ ভরসা পায়। সততার দাম আজ কম মনে হইতে পারে, কিন্তু এই সততাই একদিন আমাদের মাথা উঁচু করে দাঁড় করাবে। মানুষ ভালোবাসা ভোলে না শফিক, তুমি ঠিক পথেই আছো। তুমি ঠিকই বলেছ। টাকা আজ আসুক আর কাল আসুক, কিন্তু মানুষের বিশ্বাস একবার গেলে সবই শেষ। আমি সৎ থাকতেই চাই। এই দোকান, এই সংসার সব চলুক না চলুক, আমার মন যেন নিজের কাছে ছোট না হয়, এইটুকুই যথেষ্ট। তার কিছুক্ষণ পর গফুর কসাই আর গফুর কসাইয়ের বউ শফিক কসাইয়ের দোকানের সামনে এসে পড়েছে আগুন জ্বালানোর জন্য। আগুন জ্বালানোর আগে গফুর কসাই যা বলল, আজ আমি শফিক কসাইয়ের দোকান জ্বালাবো। দেখব সততার দোকান আগুনে কেমন পড়ে। শফিক ভাই, কোথায় তুমি? তাড়াতাড়ি বাহিরে এসো। কি হয়েছে রমজান ভাই? তুমি এত হাঁপাচ্ছ কেন? কোনো সমস্যা হয়েছে? কথাটা যে তোমাকে কেমনে বলি ভাই, কালকে রাত্রে তোমার দোকানে এসে কে যেন আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। এখন তোমার দোকানের সব জিনিসপত্র মালামাল সব পুড়ে গেছে। তুমি তাড়াতাড়ি দোকানে চলো ভাই। কি বলছো ভাই? আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। হায় 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 হায়, এখন আমার কি হবে? কেমনে চলবে? যাই আগে তাড়াতাড়ি দোকানটা দেখে আসি। শফিক কসাই তার দোকানের সামনে গিয়ে দেখে এখনও তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর সেটা দেখেই তার চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে, আর দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আর শফিক কসাই বুঝে গেছিল এটা কার কাজ। তারপর শফিক কসাই ওই জায়গা কোনো কথা না বলে থানা থেকে একটি পুলিশ নিয়ে এসে সোজা চলে গেল গফুর কসাইয়ের বাসায়। প্রমাণের জন্য অপেক্ষা করতেছে। আজ কাজটা করে ফেলছি। শফিকের দোকানে আগুন দিছি। আগুনের লেলিহান শিখায় দাঁড়িয়ে মনে হইল এবার শুধু দোকান না, তার সততার গল্পও ছাই হয়ে যাবে। যে নামটা মানুষ মুখে মুখে বলতো, আজ সেই নামটাই ধোঁয়ার সাথে উড়ে যাওয়ার কথা। সব শেষ হইছে। এখন শুধু অপেক্ষা, আগুন কত দূর পর্যন্ত ভয় ছড়ায়। ভয় ছড়ালেই চলবে না। মানুষ যত ভয় পাবে তত তাড়াতাড়ি তার নাম ভুলে যাবে। আগুন দিছ ভালো, এখন যেন এক ফোঁটা দয়া দেখাইও না। দয়া তো এবার আমরা করব। তোমাদের চালাকি শফিক আগে থেকেই বুঝে গেছিল, তাই সে আমাকে থানা থেকে নিয়ে এসে এই জানালার নিচে দাঁড় করাইছে। আগুনে সত্য পড়ে না, আজ তোমাদের কথাই তোমাদের বিরুদ্ধে সাক্ষী। অসৎ কসাই অগ্নিসংযোগের সব প্রমাণ বের হয়ে গেছে। চলো আমাদের সাথে।